This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিনি দুবারের সাংসদ, যদিও কিছুদিন আগে ইঙ্গিত দিয়েছিলেন যে রাজনীতি তার জন্য নয়, তবুও নয় নয় করে তৃতীয়বারের জন্য ভোটে দাঁড়িয়েই গেলেন, প্রচারও করছেন জোর কদমে। কিন্তু কোথাও গিয়ে কি কোনো কিছু আঁচ করতে পারছেন দেব? মানে কোনো কাটা বা কিছু, অন্তত তার কথা এই প্রশ্ন তুলতে আমাদেরকে বাধ্য করছে। আসবো আলোচনায়, তার আগে রিপোর্টটা দেখুন। আমার মনে হয় যে তৃণমূলকে অন্য কোনো দল হারাতে পারবে না। তৃণমূলকে হারাতে পারে শুধুমাত্র তৃণমূল। বাংলায় সবচেয়ে স্ট্রংগেস্ট সংগঠন, মানে আমাদের ধারে কাছে কেউ নেই। এর আগে নারায়ণগড়ের জনসভায় বলেছিলেন, ডেবরায় ভোট প্রচারে গিয়েও ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের গলায় সেই একই কথা। শুধুই কি দলের শক্তি বোঝাতেই এমন কথা, নাকি পিছনে অন্য কোনো ইঙ্গিত, সেটা খোলসা হয়নি। তবে শুক্রবার ডেবরার সভায় দেবের আরও মন্তব্য, রাজনীতির কারবারিরা দেবের মন্তব্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ইঙ্গিতই পাচ্ছেন। কারণ কয়েক মাস আগে ঘাটাল লোকসভায় বারবার ক্ষোভ বিক্ষোভ। দেবের সঙ্গে প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুইয়ের সংঘাত অজানা নয়। কাটমানি সংক্রান্ত ভাইরাল ভিডিও ক্লিপে তোলপাড় হয় রাজনীতি। এমনকি প্রার্থী না হওয়ার ইচ্ছা প্রকাশও করেছিলেন দেব। শেষ পর্যন্ত ফের ভোটের ময়দানে তারকা প্রার্থী। এদিন দেবের ইঙ্গিতপূর্ণ মন্তব্য, আমার মনে হয় ডেবরা যা লিড দেবে কেশপুরও হাই যেতে পারে, যদি আমরা সবাই মিলে আমাদের রাগ অভিমান সব ভুলে গিয়ে শুধু দলকে নিয়ে ভাবি এবং দলকে জেতানো নিয়ে ভাবি। তাহলে কি একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার এখনো কোথাও ফাঁক রয়েছে? ঘাটালের তৃণমূল প্রার্থীর একের পর এক মন্তব্যে বিরোধী শিবিরের কটাক্ষ। নেতা কখনো প্রকাশ্যে বলে যে আমার দলই আমাকে হারাবে? ওনার দলের একজন আরেকজনকে সহ্য করতে পারে না। পুরোটাই হলো আপনার ভাগাভাগির লড়াই। কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, সব এক জায়গায় আছে। তৃণমূলের বিকল্প একমাত্র উন্নততর তৃণমূল। তো এর বাইরে দেব কি বলেছেন? ঠিকই তো বলেছেন। শাসক দলের দাবি কোনো কোন্দল নেই, কিন্তু তৃণমূলেরই তো অনেক নেতা ঠাড়ে ঠোড়ে অনেক ইঙ্গিতই করেছেন। আমি দলের এই মুমূর্ষু অবস্থায়, এই কঠিন অবস্থায় কোনো কর্মীকে বিভাজন হতে দেবো না। দরকার হলে পায়ে ধরে নেব, ভোটটা করুন, রাগ অভিমান ছাড়ুন। এখন একটা সংকট, যুদ্ধ শুরু হচ্ছে, সব একসঙ্গে কাজ করব, নিজেরা কোনো মনোমালিন্য করব না। আমি তৃণমূল করি, মিটিং আসি, কিন্তু পাড়ার লোককে গিয়ে বলতে লজ্জা পাচ্ছি। গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে ওটা একটা তৃণমূলের মানে সিলেবাসের মধ্যে পড়ে গেছে, কিন্তু আবার ইলেকশন এলে সবাই আবার এক হয়ে ভোট করে। দেবের কথা রেস ধরেই তাই বিরোধীদের কটাক্ষ, সেটাই তো, তৃণমূলকে তৃণমূল হারাতে পারে, দলের লোকেরা এই কথা বলছে। তার মানে তৃণমূলের প্রাপ্তিটা আরও তলানিতে চলে গেল। আমরা সাধারণ মানুষের ভরসা করি, তৃণমূলকে যারাই এনেছে তারাই বিদায় করবে। কি হবে সে তো সময়ই বলবে। TV9 বাংলা। আমার সঙ্গে কে কে রয়েছেন আজকে আলোচনায়, চট করে আরও একবার পরিচয় করে দিই। রিজু দত্ত রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, রিজু আরও একবার স্বাগত। রয়েছেন কংগ্রেসের তরফ থেকে অরিন্দ রায় চৌধুরী, স্বাগত আপনাকে। শুভজিৎ সরকার আমাদের তরফ থেকে, শুভজিৎ স্বাগত। এবং রয়েছেন ডক্টর তন্ময় মুখার্জি বিজেপির তরফ থেকে, আপনাকে আরও একবার স্বাগত। আমরা আসবো, তবে তার আগে ওই যে বললাম জনতার প্রশ্ন, PCR একবার বিগোয়ালে। সুপ্রিয় দাশগুপ্ত বেতুয়াডহরি, তিনি প্রশ্ন করেছেন, শতাব্দী রায়ও বলেছেন গোষ্ঠীদ্বন্দ্ব এখনো তৃণমূলের সিলেবাসে, দেবও সে ইঙ্গিত দিচ্ছেন, তবে কি এটা পরিকল্পিত গেম প্ল্যান? প্রশ্ন করেছেন সুপ্রিয় বাবু। পার্থ দেবনাথ কলকাতা প্রশ্ন করেছেন, দেব রাজনীতি থেকে সরে যাবেন বলেও কেন ভোটে দাঁড়ালেন, কোন ভয়ে? যাই এক একে, রিজুর কাছে একটু যাই, দেবের দলের প্রতিনিধি। রিজু, যদি আমরা দেবের ভোটের রেজাল্টটা দেখি, 14 যা ব্যবধান ছিল 19 অর্ধেকেরও কম হয়ে গেছে। দেব কি আশঙ্কা করছেন দলের কেউ হারিয়ে দিতে পারে এবার? দেখুন, আপনাকে একটা কথা বলি, তৃণমূলের বিকল্প একমাত্র তৃণমূল, এটা তো বাস্তব কথা। কারণ আমাদের দুর্ভাগ্য যে বাংলায়
বিরোধীরা অত্যন্ত অক্ষম হয়ে পড়েছে। একটা সক্ষম বিরোধী থাকলে ভালো হয় রাজনীতি করতে, কিন্তু এখানে চারিদিকে আপনি যেখানেই দেখবেন এত লক্ষ লক্ষ মানুষ, এত বড় পরিবার, সেখানে মতনৈক্য মানে মনোমালিন্য থাকবে, কারুর কিছু পছন্দ হবে না, এটাই তো স্বাভাবিক একটা পরিবারে। কিন্তু আমি আপনাকে বলছি, যেখানে আপনাদের একটা ভিডিওতে দেখলাম, আপনাদের চ্যানেলেই না কোন চ্যানেলে, যে হিরণবাবু যে বিজেপির প্রতিনিধি, তিনি বলছেন রেডি তো, তারপরে একটা বাচ্চাকে হাতে মুড়ি ঢেলে দিচ্ছেন, মানে তাকে একটা বাচ্চাকে মুড়ি দেওয়ার জন্য ক্যামেরা বন্দি করতে হচ্ছে। এই অবস্থায় দেব হচ্ছে আমাদের ঘাটালের ফার্স্ট বয়, মমতা ব্যানার্জির বিকল্প মমতা ব্যানার্জি, তৃণমূলের বিকল্প তৃণমূলী। যা ভোট এতদিন আপনারা ঘাটাল রেখেছেন তার দ্বিগুণ ভোটে দেব এবার জিতবে। তথ্য ধরে একটা প্রশ্ন করি, অবশ্যই দেব 2019 সালে জিতেছিলেন, ব্যবধান হয়েছিল 1,07,973টা ভোট, যার মধ্যে কেশপুর থেকে দেব লিড পেয়েছিলেন 92,000 2019-এ, আর 2021-এ সেই কেশপুরে শিউলি সাহা আপনাদের প্রার্থী জিতেছিলেন 20,000 কিছু ভোটে, 20,100 কত ভোটে। মানে এখানেই তো খুব পরিষ্কার যে 19 আর 21-এর মধ্যে 70,000 ভোট কেশপুরে কমে গেছে। তাহলে সেই অনুযায়ী যদি আপনি দেখেন, আপনার কথার সূত্র ধরে বলছি, 2019-এর লোকসভায় বিজেপি 18টা আসন জিতেছিল, তাহলে ওদের 21-এ কটা বিধানসভা সিট জেতা উচিত ছিল আর কটা জিতেছে? তো এই ডিফারেন্ট ইলেকশনস হ্যাভ ডিফারেন্ট পার্সপেক্টিভস। 1,71,000টা হিরণকে প্রার্থী দিয়েছে বলে আমি বিজেপিকে ধন্যবাদ জানাই। দেব খুব কম করে হলেও এটা সেভ করে রাখবেন, 2.5 লক্ষ ভোটের মার্জিনে জিতবে ঘাটাল থেকে। তন্ময়বাবু দেখুন, রিজু খুব ভালো করে একটুখানি জিনিসটা ঘুরিয়ে দিল। রিজু বলল যে তৃণমূলের বিকল্প তৃণমূল, কিন্তু দেব আজকে বলেছেন তৃণমূলকে হারাতে পারে তৃণমূল, তার মানে তিনি গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলেছেন। কিন্তু এই দেব কিন্তু দাঁড়াতে চাননি, কারণ দেবের গ্রহণযোগ্যতা নেই ওখানে, তৃণমূলের গ্রহণযোগ্যতা নেই ওখানে, তার সাথে গোষ্ঠীদ্বন্দ্ব আছে, তিনি নিশ্চিত তিনি হারবেন। এখন আগে থেকে তিনি গেয়ে রাখছেন গোষ্ঠীদ্বন্দ্ব ব্যাপারটা, কারণ তিনি যখন হারবেন তখন তিনি ওইটা বলতে পারবেন যে পার্টির মধ্যে তো সব ঝামেলা ছিল, সবাই তো জানে, ওই জন্য হেরেছি। এবং সেটাই শতাব্দী রায়ের ক্ষেত্রেও সত্য। এবং এরা হচ্ছে এখন থেকে বলে রাখছেন এইগুলো, যে যাতে হচ্ছে হারার পরে এরা একটা বলতে পারেন যে পার্টির মধ্যে গন্ডগোল ছিল বলে আমরা হেরেছি। এটা ঠিক যে দেব যেগুলো বলছেন সেগুলো পার্টির মধ্যেও তৃণমূলের আছে। আপনারা জানেন কিছুদিন আগে কেশপুরে তৃণমূলের মধ্যে মারামারি হয়েছে, শঙ্কর দলুয়ের সাথে দেবের সম্পর্ক আপনারা একটু আগে বলেছেন। তো এগুলো আমরা জানি, কিন্তু তৃণমূলের কোনো গ্রহণযোগ্যতা আছে মানুষের কাছে? তৃণমূল তো একটা চোরদের পার্টি, কাটমানির পার্টি, এখন দেখা যায় ধর্ষকদের পার্টি। দেখুন, তৃণমূলকে গালাগাল দিলে কিছু হয় না, শকুনের অভিশাপে তো আর গরু মনে না। কিন্তু একটা কথা আমার বিজেপিকে শুধু প্রশ্ন, যে তৃণমূলের যদি এতই গ্রহণযোগ্যতা না থাকে, তাহলে আপনাদের ঘাটালের প্রার্থী কিছুদিন আগে ক্যামাক স্ট্রিট মন্দিরে অভিষেক বাবুকে পুজো করতে গেছিলেন কেন? আপনাদের প্রার্থী গেছিল কেন? গেছিল বিভিন্ন সংবাদ মাধ্যম দেখিয়েছিল কেন? কোন সংবাদ মাধ্যম দেখায়নি তিনি পুজো করছে অভিষেক ব্যানার্জিকে। আপনি কি বলছেন? চলুন বাকি বাংলার মানুষ বুঝে গেছে আমি কি বলছি। অসত্য বলছেন, অর্ধসত্য বলছেন। অনিন্দদার কাছে একটু যাই। অনিন্দদা, দেব কি ইঙ্গিত করলেন? দেখুন, খুব পরিষ্কার বামপন্থী রাজনীতির মধ্যে একটা গোষ্ঠী রয়েছে, কিন্তু গোষ্ঠী কোন্দল কোনোদিন প্রকাশ্যে আসেনি, এটা যে কেউ বাম বিরোধীও বলতে পারবেন। কিন্তু ডানপন্থী রাজনীতির মধ্যে গোষ্ঠী কোন্দল তো চর্চার বিষয়, রঙিন সাবজেক্ট, মুখরোচক বিষয়। দেব কি ইঙ্গিত করলেন? মানে সেই দলে এমন কেউ আছেন প্রভাবশালী যে দেবকে হারাতে পারে? দেখুন, দেব বুঝেছেন যে পায়ের নিচে মাটি সরছে, তাই দেব এসব কথা বলছে। এখন গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের আজকের না, 2011 সাল থেকে 2024 সাল অবধি গোষ্ঠীদ্বন্দ্ব। কখনো আপনি দেখেছেন শওকত মোল্লার সঙ্গে আরাবুলের লড়াই, কখনো দেখেছেন কাজল শেখের সাথে অনুব্রত মণ্ডলের লড়াই, এবং সেই লড়াই গুলি বিনিময় পর্যন্ত হয়েছে, পার্টি অফিস দখল হয়েছে। এখন দেব এই যে লোকসভায় সাধারণ মানুষের কথা নিয়ে যাদের বলার কথা ছিল, যে সমস্ত এমপিদের, দেব আপনি যদি দেবের প্রেজেন্স ইন পার্লামেন্ট দেখেন, তাহলে সেখানে দেখবেন 1%। কটা বিতর্কে অংশগ্রহণ করেছে? একটা বিতর্কে অংশগ্রহণ করেছে। অতএব দেব জানে সাধারণ প্রান্তিক মানুষগুলো যে কথাগুলো তুলে ধরার কথা ছিল পার্লামেন্টে, সেই কথাগুলো তুলে ধরেননি, তাই গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলছেন। আর শতাব্দী রায় খুব ভালো কথা বলেছে যে গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের সিলেবাসে আছে, সিলেবাসে আরও অনেক কিছু আছে, বালি চুরি, কয়লা চুরি, গরু চুরি, পরীক্ষার খাতা চুরি থেকে সন্ত্রাস, হিংসা, বোমাবাজি, সমস্ত কিছু আছে। সব কিছু মিলিয়েই তো তৃণমূল কংগ্রেস এমন একটা দল যারা নিজেদের গোষ্ঠীতন্ত্রের জন্য নিজেরা ক্যান্ডিডেট হারাবে। আর দোষ হবে কার? দোষ হবে যে মানুষ আমাদের ভোট দেয়নি। আসলে আমি আপনাকে খুব স্পেসিফিক্যালি বলছি, এই তৃণমূল কংগ্রেস আস্তে আস্তে পায়ের তলা থেকে মাটি সরছে বলে বিজেপি আজকে 18টা সিট পায়, বা ভাইপোকে বাঁচাবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় 18টা সিট বিজেপিকে গিফট করে। এবার 18 বেশি হতে পারে, কেন মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ওদের একটা সভা হয়েছিল, সেখানে কি বলেছিলেন? পরিষ্কার তথ্যহীন ভাষায় বলেছিলেন, আপনি যদি সভাটা ভালো করে লক্ষ্য করেন, যে 20টা সিটে ইভিএম হ্যাক হবে। তার মানে 20টা সিট অলরেডি ভারত
ভারতীয় জনতা পার্টিকে দিয়ে দিয়েছে এই তৃণমূল কংগ্রেস, তাই জন্য 20টা সিটের উনি ভয় পাচ্ছেন। এখন আমি বলিনি কারোর সময়, আমি বলিনি কারোর সময়। তো এখন কথা হচ্ছে এই যারা 42টা ক্যান্ডিডেট দিয়েছে, আপনি কুণাল ঘোষকে লক্ষ্য করে দেখুন, কুণাল ঘোষ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নামে কি বলেছে, বড় শাহজাহান, বিজেপির সাথে সেটিং আছে, দুর্নীতি পরায়ণ। তারপরেও তৃণমূল কংগ্রেস সুদীপ বন্দ্যোপাধ্যায়কে টিকিট দেয়। অনিন্দকে মনে রাখা উচিত যে কংগ্রেস এখনো আশা করছে পোস্টপোল অ্যালায়েন্স হবে, পরে জোট করবে। তাহলে কি তোমরা ভোট কাটতে যাচ্ছ ওখানে? বেথুয়া ডহরি থেকে প্রশ্ন করেছেন, শতাব্দী রায়ও বলেছেন গোষ্ঠীদ্বন্দ্ব এখন তৃণমূলের সিলেবাসে, দেবও সেই ইঙ্গিত দিচ্ছেন। তবে কি এটা পরিকল্পিত একটা গেম প্ল্যান? কি মনে হয় শুভজিৎ? তৃণমূল কংগ্রেস এমন একটি রাজনৈতিক দল যাদের নিজেদের মধ্যে মারপিট বেশি, এবং এটা আসলে এটা কি পরিকল্পিত হতে পারে, চান্স আছে, স্বাভাবিক হতে পারে, আবার এটাও ওদের জেনারেল কোর্স হতে পারে। একটা রাজনৈতিক দলের এমপি শতাব্দী রায় 2009, 2014, 2019 তিনবারের এমপি, ভুল না হলে এবার উনি দাঁড়িয়েছেন 4 নম্বর বার। 3 বারের এমপি উনি হাসি মুখে মিডিয়ার সামনে বলছেন গোষ্ঠীদ্বন্দ্ব আমাদের সিলেবাসের অংশ। মানে ওদের সিলেবাসের অংশ মানুষের জন্য উন্নয়ন নয়, ওদের আদর্শ নীতি নয়। তার মানে এখান থেকে তো স্পষ্ট এই রাজনৈতিক দলটার ভাবমূর্তি, তার মানে অভিমুখটা কি। আর দেখুন দেব কি বলছে, দেব তো কিছু মাস আগেও বলতো আমি রাজনীতি ছেড়ে দেবো, রাজনীতিতে থাকবো না। মানে আজকে রাজনীতিতে আছে, তার কারণটা কি? নিশ্চয়ই কিছু একটা অন্য জায়গা আছে, অন্য ফন্দি আছে। উনি হয়তো বুঝতে পারছেন যে আগামী দিনে যদি রাজনীতি ছেড়ে আবার সিনেমার জগতে ফিরে যান, হয়তো সিনেমার জগতে উনি ঢুকতে পারবেন না, কারণ সিনেমার জগৎটাকে তো নিয়ন্ত্রণ করে তৃণমূলের টালিগঞ্জের নেতারা, এবং টালিগঞ্জের নেতারা ওখানে তৃণমূলের পক্ষে না হলে তাকে সিনেমা হয়তো পাওয়ার ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে পারে। এটা একটা দিক হতে পারে। রিজু, পার্থ দেবনাথ কিন্তু এই প্রশ্নটাই করেছেন, আমাদের একজন দর্শক। তিনি বলেছেন যে দেব তো বলেছিলেন যে রাজনীতি করবেন না, তাহলে কেন ভোটে দাঁড়ালেন? কিসের ভয়? ভয় শব্দটা ব্যবহার করেছেন। দেখুন, সাধারণ মানুষ অনেক কিছুই বলতে পারেন, কোনো ভয় টয় নেই। তিনি বলেছিলেন তিনি দাঁড়াবেন না, কারণ তিনি ভেবেছিলেন যে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে না কোনোদিন, হয়তো কেন্দ্রীয় সরকার এই বঞ্চনা চালিয়ে যাবে। কিন্তু মমতা ব্যানার্জি প্রতিশ্রুতি দিয়েছেন যে পশ্চিমবঙ্গ সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবে, এবং দেব দিদিমণির সাথে কথা বলে আশ্বাস পেয়ে ঘাটালের মানুষের জন্য তিনি কাজ করতে পারবেন। তিনি আবার দাঁড়িয়েছেন, আবার জিতবেন। আমি আসি গোষ্ঠীদ্বন্দ্বের কথাটা ছোট্ট করতে আসছি। এখানে আমরা যারা প্যানেলে দাঁড়িয়ে আছি, আমাদের সকলের পরিবার আছে। কংগ্রেসের প্রতিনিধির কি তার স্ত্রীর সাথে কোনোদিন ঝগড়া হয়নি? বিজেপির প্রতিনিধি কি তার বাবার সাথে কোনোদিন মনোমালিন্য হয়নি? কোনোদিন সিপিএম এর প্রতিনিধি, আমি কারুর মধ্যে বলি না, এই নোংরামিগুলো এক এক করে। পরিবারের মধ্যে আমাদের তৃণমূল কংগ্রেসটা পরিবারের মধ্যে মনোমালিন্য হতে পারে, কিন্তু যখন শত্রু বাড়ির বাইরে থেকে আক্রমণ করে তখন আমরা ঐক্যবদ্ধ আর আমরা একসাথে লড়াই করি। রিজু, পরিবার বলতে আমার মনে পড়ে গেল মনোয়ারা পিয়াদা, অল্প বয়সী একটি মেয়ে, বাসন্তীতে ভোটে দাঁড়িয়েছিল তৃণমূল কংগ্রেসের হয়ে। তার বাবা তৃণমূল কংগ্রেসের যুব সংগঠন করতেন। নির্বাচনের আগে খুন হয়ে যায় তার বাবা, এবং তিনি বলেছিলেন দলের লোকেরাই তার বাবাকে খুন করেছে, যে দলের লোকেরা আমার বাবাকে খুন করছে সেই দলের হয়ে আমি দাঁড়াতে চাই না। একদম এই কথা বলেছিলেন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের একজন প্রার্থী, নাম মনোয়ারা পিয়াদা, দক্ষিণ 24 পরগনায়। মোটামুটি এটাও কিন্তু আমরা দেখেছি, এটাও কিন্তু গোটা বাংলার লোক দেখেছে।